বন্ধুরা, আপনারা যারা নতুন ছাদ বাগান বা ব্যালকনি বাগান শুরু করেছেন তারা হয়তো অনেকেই এই ফুলটিকে চেনেন না। আবার অনেক বন্ধুই আছেন এই ফুলটিকে চেনেন কিন্তু এই ফুলটির নাম জানেন না, এই ফুলটি কখন ফোটে সে সম্পর্কে কোনো ধারণাই নেই, এবং এই গাছটি কিভাবে আপনারা ছাদ বাগানে প্রতিস্থাপন করবেন, কি পরিচর্যা করবেন সে সম্পর্কে কিছুই জানেন না। তাদের উদ্দেশ্যে বলছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ফুলটির নাম হলো গ্ল্যাডিওলাস। গ্ল্যাডিওলাস ফুলের বিভিন্ন কালার হয়। বন্ধুরা, আপনারা যদি ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন আমি যে বলি নতুন যদি ছাদ বাগানি হন তাহলে সবথেকে সহজ সরল পরিচর্যা করে শীতে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য যে সকল গাছগুলো করার কথা বলি তাদেরই একটা অন্যতম গাছ হচ্ছে গ্ল্যাডিওলাস। নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা যে যেখানে বসে ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, আর অতি অবশ্যই দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল গার্ডেনিং অ্যান্ড ডেলি ব্লগ উইথ শর্মিষ্ঠা। বন্ধুরা, টাইটেল দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব গ্ল্যাডিওলাস গাছের ফুলের স্টিক কীভাবে আনবেন, গ্ল্যাডিওলাস গাছ কীভাবে প্রতিস্থাপন করবেন, এবং গ্ল্যাডিওলাস গাছে কী অল্প পরিচর্যা করলে আপনারা দ্রুত শীতে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবেন তাই নিয়ে। তবে তার আগে আমি আপনাদের দেখিয়ে নিই আমার চন্দ্রমল্লিকা গাছগুলিকে। দেখুন আমার চন্দ্রমল্লিকা গাছগুলিতে কি সুন্দর ফুল ফুটেছে। আমার ছাদ বাগানের যে কটি চন্দ্রমল্লিকা গাছের প্রত্যেকটি কুঁড়ি ফুলে পরিণত হয়েছে সেই গাছগুলিরই আপডেট আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আর যে গাছগুলির কুঁড়িতে ফুলের রং চলে এসেছে কিন্তু ফুলের পরিণত হয়নি সেই গাছগুলির আপডেট আমি পরবর্তীকালে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কারণ আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম চন্দ্রমল্লিকা গাছগুলি যখন প্রতিস্থাপন করেছিলাম এবং যখন চন্দ্রমল্লিকা গাছগুলিতে সার প্রয়োগ করেছিলাম তার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আমি তখনই আপনাদের বলেছিলাম আমি কিন্তু 1000-1500 ফুল কখনোই আমার চন্দ্রমল্লিকা গাছে ফোটাতে পারি না। কারণ আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন আমার ছাদ বাগানে প্রচুর গাছ রয়েছে। আমি খুব অল্প পরিচর্যা করেই আমার ছাদ বাগানে ফুল ফোটাতে পছন্দ করি। যাই হোক, এবারে চলুন শীতে কীভাবে আপনারা গ্ল্যাডিওলাস গাছে ফুলের স্টিক আনবেন এবং গ্ল্যাডিওলাস গাছে কী পরিচর্যা করবেন, গ্ল্যাডিওলাস গাছের বাল্ব আপনারা কীভাবে প্রতিস্থাপন করবেন, প্রতিস্থাপনের পরবর্তী কী পরিচর্যা করলে সুন্দর সুন্দর ফুলের স্টিক আসবে এবং একটি গাছে কটি স্টিক আসবে, গাছগুলিকে কোথায় রাখবেন, কী খাবার দেবেন, কতটা সূর্যালোক প্রয়োজন, কতটা জলের প্রয়োজন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। আশা করি ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা যারা নতুন ছাদ বাগানি তাদের অবশ্যই পরবর্তীকালে গ্ল্যাডিওলাস গাছ করতে কোনো অসুবিধা হবে না। যাই হোক চলুন বন্ধুরা, সবার প্রথমে আগে আমরা জেনে নিই গ্ল্যাডিওলাস গাছের প্রকৃতি কী ধরনের, অর্থাৎ এই গাছ কী প্রকৃতির গাছ, এই গাছ কখন ছাদ বাগানে আপনারা প্রতিস্থাপন করবেন এবং কখন ছাদ বাগানে এই গাছে ফুল ফুটবে চলুন সে সম্পর্কে সবার প্রথমে আগে আমরা জেনে নিই। বন্ধুরা, এই গাছ হলো কন্দ প্রকৃতির গাছ, অর্থাৎ এই গাছ ডাল কাটিং থেকে বা বীজ থেকে তৈরি হয় না। এই গাছ যদি ছাদ বাগানে প্রতিস্থাপন করতে চান তাহলে আপনাদের অবশ্যই এরকম কন্দ বা পেঁয়াজ বা বাল্বকে প্রতিস্থাপন করতে হবে অক্টোবর মাসের মাঝামাঝি সময় থেকে নভেম্বর মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক পর্যন্ত। এই সময় যদি আপনারা প্রতিস্থাপন করতে পারেন তাহলে অবশ্যই মার্চ মাসের মধ্যে আপনারা ফুলের স্টিক পাবেন। এছাড়া এই গাছের ফুলের স্টিকগুলি একটি গাছে একটিই হয়, অর্থাৎ একটি কন্দ থেকে একটি গাছ তৈরি হয়, আর সেই কন্দ থেকে যে গাছটি তৈরি হবে সেই গাছটিতে একটি ফুলের স্টিক বার হবে। আর ফুলের রঙগুলি নির্ণয় করার জন্য আপনাদের আলাদা আলাদা কন্দ বা বাল্ব নার্সারি থেকে সংগ্রহ করতে হবে মাত্র 5 টাকা থেকে 8 টাকার বিনিময়ে। যখন অক্টোবর মাসে আপনারা সংগ্রহ করবেন তখন অবশ্যই আলাদা আলাদা কালারের বাল্ব সংগ্রহ করবেন, তাহলে আপনারাও আলাদা আলাদা রঙের ফুলের স্টিক পাবেন। যাই হোক চলুন, গ্ল্যাডিওলাস গাছের বাল্ব প্রতিস্থাপন করার জন্য কী সয়েল মিডিয়া ব্যবহার করবেন, কোন পাত্র নির্বাচন করবেন চলুন তার কথায় আসি। এই গাছের বাল্ব প্রতিস্থাপন করার জন্য আমি নিয়েছিলাম জলের 5 লিটারের বোতল। আপনারা দেখেই বুঝতেই পাচ্ছেন এই গাছের বাল্ব প্রতিস্থাপন করার জন্য কোনো দামি পাত্র আমি নির্বাচন করিনি, তাই আপনারাও যে কোনো পাত্র আপনাদের হাতের কাছে থাকা ইউজ করতে পারেন মাটির পাত্র অথবা প্লাস্টিকের গ্রো ব্যাগ। চলুন এবারে আমরা আলোচনা করে নিই গ্ল্যাডিওলাস গাছের বাল্ব প্রতিস্থাপন করার জন্য কী ধরনের সয়েল মিডিয়া প্রস্তুত করব তার কথায়। বন্ধুরা, এই গাছ যেহেতু মূলত কন্দ প্রকৃতির বা বাল্ব প্রকৃতির গাছ তাই এই গাছের মাটি সবসময় হতে হবে ওয়েল ড্রেন এবং ঝরঝরে, যাতে জল প্রয়োগ করলে মাত্রার অতিরিক্ত জলটা হু হু করে ড্রেনেজ হল দিয়ে বার হয়ে যায়। অর্থাৎ 1 মগ যদি জল দেন তাহলে জলের অধিকাংশ জলটাই যাতে বেরিয়ে যায় এইরকম মাটি আমাদের প্রস্তুত করে নিতে হবে। তার জন্য আমাদের নিতে হবে 40% যে কোনো বাগানের সাধারণ মাটি, আর নিতে হবে তার সম পরিমাণ অর্থাৎ 40% হাতের কাছে থাকা যে কোনো কম্পোস্ট সার,
আপনার হাতের কাছে যে কম্পোস্ট সারটি আছে সেটা হতে পারে পাতা পচা কম্পোস্ট সার, ভার্মি কম্পোস্ট সার, এমনকি 1 বছরের পুরনো গোবর সার, সেটাই আপনারা নেবেন 40%। আর নেবেন 20%-এর মতন লাল বাড়ি তৈরি করার বালি। এতে মাটিটি ওয়েল ড্রেন হবে, ঝরঝরে হবে, মাত্রার অতিরিক্ত জল যদি আপনারা দিয়েও ফেলেন হু করে ড্রেনেজ হোল দিয়ে বার হয়ে যাবে। আমি এখানে গ্ল্যাডিওলাস গাছের বাল্বগুলি জলের 5 লিটারের বোতলে প্রতিস্থাপন করার জন্য যে সয়েল মিডিয়াটি ব্যবহার করেছি সেটি হলো শীতের সকল প্রকার গাছের জন্য যে আদর্শ মাটি আমি প্রস্তুত করেছিলাম এবং তার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম, সেই মাটিতেই আমি প্রতিস্থাপন করে নিচ্ছি। আপনারা যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন, সেই ভিডিওটি হয়তো দেখেননি, তাদের জন্য আমি সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো। তাহলে আপনারাও শীতের সকল প্রকার গাছের জন্য আদর্শ মাটি খুব দ্রুত প্রস্তুত করতে পারবেন। গ্ল্যাডিওলাসের বাল্বগুলি পাত্রগুলিতে প্রতিস্থাপন করার সময় সর্বদাই খেয়াল রাখবেন যেন কলা অংশটি মাটির উপরের দিকে থাকে। এই কলা অংশটি থেকেই নতুন নতুন কচি কচি পাতা বার হবে এবং পরবর্তীকালে সেখান থেকেই ফুলের স্টিক বার হবে। যখন মাটি দিয়ে চাপা দেবেন তখন কলা অংশটি বাদ দিয়ে বাদবাকি পুরো বাল্বটিকেই ভালোভাবে মাটি দিয়ে চাপা দিয়ে দেবেন। যাই হোক, পাত্রগুলিতে গ্ল্যাডিওলাস গাছের বাল্ব প্রতিস্থাপন করে নেবার পর আপনারা ভরপুর জল দিয়ে পাত্রগুলিকে সম্পূর্ণ ফাঁকা ছাদে 12 থেকে 13 দিন রেখে দেবেন। আর এই 12 থেকে 13 দিন আপনারা অবশ্যই মাটিটির নমনীয়তা যাতে সবসময় বজায় থাকে সে ব্যাপারে লক্ষ্য রাখবেন। 13 দিন পর আপনারা দেখবেন প্রত্যেকটি বাল্বেই এইরকম ছোট ছোট গাছ তৈরি হয়েছে, ছোট ছোট গাছগুলি বার হয়েছে, আর তার সাথে সাথে পাত্রগুলিতে অনেক আগাছা তৈরি হয়েছে। পাত্রগুলি থেকে আগাছাগুলি নির্মূল করে নেবার পর আপনারা টবের মাটিতে সবার প্রথমে যে খাবারটি গ্ল্যাডিওলাস গাছে প্রয়োগ করবেন সেটি হলো এইরকম জৈব মিক্সার। এই জৈব মিক্সারটি প্রস্তুত করার সময় আমি ব্যবহার করেছিলাম হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, বাদাম খোল, সর্ষের খোল, আরও অনেক কিছু ব্যবহার করেছিলাম। যারা আমি মিক্সার কিভাবে প্রস্তুত করেছি দেখেননি তাদের জন্য সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, একবার দেখে নেবেন মিক্সার তৈরি করার পদ্ধতিটা। যাই হোক, গ্ল্যাডিওলাস গাছের বাল্বগুলিতে মিক্সার প্রয়োগ করবেন তখন এইরকম অল্প পরিমাণে প্রয়োগ করবেন। এই মিক্সারে রয়েছে যেমন প্রচুর পরিমাণে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, তেমনি রয়েছে বিভিন্ন মাইক্রো ও ম্যাক্রো অনুখাদ্য, যা যে কোনো গাছের মাটিতে জৈব মিক্সার প্রয়োগ করলে গাছগুলি ধীরে ধীরে সেই খাদ্যগুলিকে গ্রহণ করে। বন্ধুরা, আপনারা যখন দেখবেন গ্ল্যাডিওলাস গাছের বাল্বগুলি থেকে বার হওয়া গাছগুলি ধীরে ধীরে বেশ খানিকটা বড় হয়ে গেছে, তখন কিন্তু অতি অবশ্যই একটি করে লাঠি ও দড়ি দিয়ে সাপোর্ট দেবেন। তাহলে গাছগুলি সোজা থাকবে, ভালোভাবে দাঁড়িয়ে থাকবে, তা নাহলে গাছগুলি হেলে নুঙে পড়বে। যাই হোক বন্ধুরা, এছাড়া আমি এই গাছগুলিতে যে তরল সারটি প্রতি সপ্তাহে একবার করে ব্যবহার করেছি সেটি হলো সর্ষের খোল পচা তরল সার আর 10-26-26 এই দুটি সংমিশ্রণ করে একটি তরল সার তৈরি করেছি এবং সেই তরল সারটি আমি প্রস্তুত করে ব্যবহার করেছি। আপনারা কিভাবে এই তরল সারটি প্রস্তুত করবেন সে সম্পর্কে আমার পূর্বে ভিডিও আছে, আপনারা যারা এখনও পর্যন্ত দেখেননি শীতে আমি কিভাবে প্রথম ফার্টিলাইজার প্রত্যেকটি গাছকে আমি প্রস্তুত করে দিয়েছি সেই ফার্টিলাইজারের ভিডিওটা একবার দেখে নেবেন, এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তাহলে আপনারাও পারবেন। চলুন এবারে আসি, গ্ল্যাডিওলাস গাছগুলির বয়স যখন 1.5 মাস হয়ে যাবে তখন আমি টবের মাটিতে কী সার প্রয়োগ করেছিলাম। গ্ল্যাডিওলাস গাছগুলির বয়স যখন 1.5 মাস হয়ে গেছিলো, গ্ল্যাডিওলাস গাছে যাতে দ্রুত ফুলের স্টিক আসে তার জন্য আমি ব্যবহার করেছিলাম জৈব মিক্সার 2 চামচ করে, আর দিয়েছিলাম 10-26-26 10 থেকে 12টা দানা। এটাই আমি প্রত্যেকটি গাছের টবের মাটিতে প্রয়োগ করেছিলাম আর তার উপরে ভালোভাবে মাটি দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। জৈব মিক্সার প্রয়োগ করার সময় আমি টবের মাটিটিকে হালকাভাবে খুঁড়েছিলাম, বেশি খুঁড়িনি, কারণ এই সমস্ত গাছের শিকড়, শীতের সকল প্রকার গাছের শিকড় যেমন খুব সূক্ষ্ম হয় পাতলা হয়, এরও গাছের শিকড় খুব সূক্ষ্ম হয় পাতলা হয়, তাই আমি টবের ধার বরাবর সামান্য একটু খুঁড়ে নিয়ে এই সারগুলি প্রয়োগ করেছি আর ভালোভাবে মাটি চাপা দিয়ে সম্পূর্ণ জল দিয়ে ফাঁকা ছাদেই রেখে দিয়েছিলাম। আপনারা যারা সম্পূর্ণ ফাঁকা ছাদে ছাদ বাগান করেন না, যাদের শেডে অল্প আলো আসে, বাতাস আসে, তারাও এইরকম গাছ করতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। এই গাছ যে খুব বেশি সূর্যালোক পছন্দ করে তা কিন্তু একদমই নয়, তবে সকল প্রকার গাছই কিন্তু সূর্যালোকে ভালোভাবে রাখলে তাড়াতাড়ি ফুল আসে, এটাই যা। আমি তো সম্পূর্ণ ফাঁকা ছাদেই রেখেছিলাম, কিন্তু আপনারা যারা ব্যালকনিতে বাগান করেন, যাদের 3-4 ঘন্টা রোদ আছে, তারাও এই গাছ অনায়াসেই করতে পারেন। একটু হয়তো দেরিতে ফুল পাবেন, কিন্তু ফুল নিশ্চয়ই পাবেন। যাই হোক, যখন আপনারা দেখবেন গ্ল্যাডিওলাস গাছে ফুলের স্টিক চলে এসেছে এবং ফুলের কুঁড়িগুলিতে এরকম রং চলে এসেছে, তখন কিন্তু আর কোনো সার প্রয়োগ করবেন না, শুধুমাত্র জল প্রয়োগ করবেন আর কোনো সার প্রয়োগ করবেন না। আমি আপনাদের সামনেই শুধুমাত্র 10-26-26 আর জৈব মিক্সার 2 চামচ করে প্রয়োগ করেছিলাম। তারপর আর গাছগুলিতে কোনো খাবার আমি প্রয়োগ করিনি, তাতেই আমার গাছগুলিতে এত সুন্দর ফুল ফুটেছে।
চলুন এবারে আসি গ্ল্যাডিওলাস গাছে কি রোগ পোকার আক্রমণ হয়, গ্ল্যাডিওলাস গাছে ফাঙ্গিসাইড কীটনাশক কখন প্রয়োগ করবেন, কতটা পরিমাণে প্রয়োগ করবেন, আদৌ ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন কি না সে ব্যাপারে আলোচনা করি। বন্ধুরা, আমি কিন্তু কোনোদিনই গ্ল্যাডিওলাস গাছে কোনো ফাঙ্গিসাইডই প্রয়োগ করিনি, কারণ আমি প্রতি সপ্তাহে 3 বার করে ভরপুর জল দিয়েছি আর সম্পূর্ণ ফাঁকা ছাদেই রেখে দিয়েছি বলে আমার কোনো ফাঙ্গিসাইড প্রয়োগ করার দরকার হয়নি। আপনারা চাইলে ফাঙ্গিসাইড প্রয়োগ করতেও পারেন, নাও পারেন, তবে জলটা যদি একটু বুঝে বুঝে দেন কোনো ফাঙ্গিসাইড প্রয়োগ করার প্রয়োজন হবে না। তবে কীটনাশক কিন্তু অতি অবশ্যই প্রতি সপ্তাহে 1 বার করে প্রয়োগ করতেই হবে, তা না হলে সাদা সাদা যে দোয়ে পোকা বা মিলিবাগ তার আক্রমণ হবে পাতাতে। তাই আমি প্রতি সপ্তাহে ব্যবহার করেছি সুপার সোনাটা 1 লিটার জলে 2 ml করে। আপনারা চাইলে যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন রাসায়নিক, এবং রাসায়নিক কীটনাশক পাওয়া যায় যে কোনো সারের দোকানে এবং নার্সারিতে। আপনারা যে কোনো ছোটোখাটো নার্সারিতে যেখানে গাছ পাওয়া যায় সেখান থেকে যে কোনো হাতের কাছে থাকা কীটনাশকই ব্যবহার করতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। আমি এই সামান্য অল্প পরিচর্যা করেই কিন্তু অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে গ্ল্যাডিওলাস গাছের বাল্বগুলি প্রতিস্থাপন করার পর জানুয়ারি মাসের ফার্স্ট উইকেই এত সুন্দর সুন্দর ফুল ফুটিয়েছি আমার গ্ল্যাডিওলাস গাছের বাল্বগুলি থেকে। তাই আপনারা যারা নতুন ছাদ বাগানি যদি অল্প পরিচর্যায় ফুল পেতে চান, অবশ্যই কিন্তু পরের বছর বসাবেন গ্ল্যাডিওলাস ফুল গাছ। আর এই গ্ল্যাডিওলাস গাছের ফুলের স্টিক আসে ডিসেম্বর মাসের লাস্ট উইক থেকে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট বা সেকেন্ড উইক পর্যন্ত। তাই আপনারা অতি অবশ্যই কিন্তু গ্ল্যাডিওলাস গাছ পরের বছর অবশ্যই বসাবেন। তো যে সকল বন্ধু এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে গাছের পরিচর্যা সংক্রান্ত অন্য আরেকটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আমি আবারও আপনাদের বলছি, খুব সহজ সরল পরিচর্যায় সহজ সরল গাছগুলি আপনারা যদি আপনাদের ছাদ বাগানে করতে পারেন, দেখবেন হাতে সময়ও অনেক বেঁচে যাচ্ছে, গাছের পরিচর্যা করতেও খুব অল্প সময় লাগছে, গাছে খুব অল্প সার দিতে হচ্ছে, আর তার পরিমাণে অধিক পরিমাণে আমরা রং বেরঙের বিভিন্ন কালারের এরকম সুন্দর সুন্দর ফুল পাচ্ছি। তাই আপনারা অবশ্যই এরকম গ্ল্যাডিওলাস গাছ অবশ্যই বসাবেন। ভালো থাকবেন, গাছ বসাবেন। ধন্যবাদ।